আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমরা যারা অংশগ্রহণ করবে তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদেরকে সম্পূর্ণ গণিত বই থেকে খুবই গুরুত্বপূর্ণ 20টি সংক্ষিপ্ত প্রশ্ন বুঝিয়ে দিব। ইনশাল্লাহ এর মধ্যে তোমরা অনেকগুলো প্রশ্ন হয়তো কমন পেয়ে যাবা হুবহু, ঠিক আছে, অথবা এই নিয়মের অঙ্ক থেকে ইনশাল্লাহ আমাদের কমন আসবে। আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস নিব। আজকে আমরা তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ 20টি সংক্ষিপ্ত প্রশ্ন এখন বুঝিয়ে দিব। 1 নম্বরে আছে কি বাবা? প্রত্যেককে 100 টাকা করে 100 জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে? প্রত্যেককে, তার মানে একজনকে 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 দিতে লাগবে আমার কয় টাকা? একজনকে দিতে লাগবে কয় টাকা? একজনকে দিতে লাগবে 100 টাকা। আমি দিব কতজনকে? 100 জনকে। কতজনকে দিব? 100 জনকে। তাইলে 100 দিয়ে গুণ করব, বেশি হবে, যা হবে সেটাই উত্তর। অথবা যদি কেউ না বুঝো, দরকার হলে সরাসরি লিখে লিখে করবা। সরাসরি কি করবা? লিখে লিখে করবা। দেখো, একজনকে একজনকে দিতে টাকা লাগবে 100 টাকা। কয় টাকা? 100 টাকা। একজনকে দিতে টাকা লাগবে কয় টাকা? 100 টাকা। তাহলে আমি দিব কয়জনকে? 100 জনকে। তাহলে 100 জনকে দিতে 100 জনকে দিতে টাকা লাগবে। একজনকে দিতে যদি 100 টাকা লাগে তাহলে 100 জনকে দিতে বেশি লাগবে। তাহলে বেশি লাগলে কি হবে? গুণ। তাহলে একজনকে দিতে লাগলো 100, গুণ আমি দিচ্ছি কতজনকে? 100 জনকে। তাহলে গুণ করে আমার যেটা হবে সেটাই উত্তর। তাহলে আমরা সহজ পদ্ধতিতে তো গুণ করতে পারি। এটা কত হবে? 1-এর পরে কয়টা শূন্য? 4টা শূন্য। গুণটা তোমরা করে নিবে, গুণ নিয়ে আর কোনো কথা নাই। তাহলে প্রত্যেককে 100 টাকা করে 100 জনকে দিতে মোট লাগবে কয় টাকা? 10,000 টাকা। কয় টাকা? 10,000 টাকা। দেখো, একটু চিন্তা ভাবনা করে দেখো, আমি যদি দুইজনকে দিতাম 100 টাকা করে, আমি যদি দুইজনকে দিতাম 100 টাকা করে, তাহলে আমি এটা লিখতাম কি করে? আমি এটা ক্যালকুলেশন করতাম কি করে? আমি একজনকে দিলাম 100, তাহলে দুইজনকে দিব 2 দিয়ে গুণ। তার মানে এটা প্রত্যেকের টাকা প্রত্যেকের টাকা প্রত্যেকের টাকা গুণ সংখ্যা, মানে শিক্ষার্থী সংখ্যা। শিক্ষার্থী সংখ্যা। তাহলে কিন্তু আমাদের এটা কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। মানে ভবিষ্যতে যাতে আমরা এগুলো করতে পারি। দেখো, আমরা কলমের দাম, আমরা দোকানে গেলে কি হিসাব করি? একটি কলমের দাম কত? আমরা আগে মনে মনে হিসাব করে নিই, একটির দাম 5 টাকা। তাহলে আমি কলম কিনবো কয়টা? 3টা কলম কিনবো। তাহলে 5-এর সাথে 3 গুণ করেছি, তাহলে কত হচ্ছে? 15 টাকা। তো ওই রকমই আমি একজনকে দিব কয় টাকা? একজনকে দিব 100 টাকা। একজনকে কয় টাকা দিব? 100 টাকা। আমার আছে কয়জন? 100 জন। তাহলে 100 দিয়ে গুণ করলাম। মানে ডাবল 100, তো তার জন্য অনেকে কনফিউজড হয়ে যেতে পারে। সহজ অঙ্ক, এগুলো যেন ভুল না হয়। ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কি? ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কি? দেখো, ভাগশেষ ও ভাজক, আমরা যদি একটা ভাগ করি, আমরা মনে করো এখানে 3 দিয়ে 11কে ভাগ করলাম। 3 তিরিককে কত? 9, থাকলো কত? 2। এই যে এটা হলো কি আমাদের ভাজক, এটা হলো কি ভাজক, আর এটা কি? ভাগশেষ। তাহলে যত ভাগ অঙ্ক জীবনে করেছো, যত ভাগ অঙ্ক করেছো, এই ভাগশেষ এবং ভাজক এই দুইটার মধ্যে সম্পর্ক কি খেয়াল করেছো কি? এই ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হবে। ছোট না হলে তো আরেকবার আবার ভাগ যাবে, তাই না? তাহলে ভাগশেষ আর ভাজকের মধ্যে সম্পর্ক কি? ভাগশেষ ছোট, ভাগশেষ ছোট, তাই না? ভাগশেষ ছোট, ভাজক বড়। সম্পর্ক প্রতীকের মাধ্যমে দেখাই দিলাম। সম্পর্ক প্রতীকের মাধ্যমে আমরা দেখাই দিলাম ভাগশেষ আর ভাজকের মধ্যে সম্পর্ক কত। ক্লিয়ার? ওকে। 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? 1 কুইন্টাল চালের দাম। এখন আমাদের বুঝতে হবে যে 1 কুইন্টাল মানে কত। 1 কুইন্টাল মানে 100 কেজি। 1 কুইন্টাল মানে কত?
100 কেজি। মনে রাখো 1 কুইন্টাল 100 কেজি, মেট্রিক টন বা টন ওটা কত 1000 কেজি। 1 মেট্রিক টন অথবা শুধু টন কত কেজি 1000 কেজি। তাহলে 1 কুইন্টাল চালের দাম 5600 টাকা। 5600 টাকা প্রতি কেজি। প্রতি কেজি, প্রতি কেজি মানে কি? প্রতি কেজি মানে 1 কেজি। 1 কেজির দাম কত? প্রতি কেজি মানে কি 1 কেজি। 1 কেজি চালের দাম কত? তাহলে 1 কেজি চালের দাম কম হবে না বেশি হবে? বেশি হবে। আমার মোট দাম কত? আমি 100 কেজি কিনেছি, মোট দাম 5600। কত কেজির দাম? 100 কেজির দাম। তাহলে মোট দামকে আমরা কোয়ান্টিটি কি পরিমাণ কিনলাম সেটা দিয়ে ভাগ করলেই প্রতি কেজির দাম আমরা পেয়ে যাব। দেখো সহজ পদ্ধতিতে ভাগ, এই যে শেষের দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য বাদ, তাহলে এখানে থাকলো 56, এখানে থাকলো কত 1, তাহলে হইল কত 56। তাহলে উত্তর কত 56 টাকা। 1 কেজি চালের দাম কত টাকা? 56 টাকা। 4 নম্বর খেয়াল করি আমরা, রানার টাকা মলির টাকার 4 গুণ। রানার টাকা মলির টাকার কত গুণ? 4 গুণ। মলির নিকট 20 টাকা থাকলে রানার নিকট কত টাকা আছে? এই লাইনটা থেকে প্রথমে আমাদের বুঝতে হবে যে কার কাছে বেশি আছে, কার কাছে কম আছে। রানার টাকা মলির টাকার 4 গুণ, তার মানে কি রানার টাকা সমান মলির টাকার 4 গুণ। তার মানে মলির টাকা গুণ 4। রানার টাকা সমান মলির টাকার 4 গুণ, মানে মলির কাছে যে টাকা থাকবে তার সাথে 4 গুণ করলে রানার টাকা বের হবে। তাহলে বেশি কার, মলির না রানার? বেশি কার, মলির না রানার? রানার বেশি আছে, রানার বেশি আছে। ওকে, যার বেশি আছে তারটা বের করতে হয় গুণ করে। কি করে বের করতে হয়? গুণ করে। আর যার কম আছে তারটা বের করতে হয় ভাগ করে। ওকে, তাহলে এখানে বলেছে মলির নিকট 20 টাকা থাকলে রানার নিকট কত টাকা আছে। তাহলে রানার টাকা সমান মলির টাকার 4 গুণ। মলির আছে 20 টাকা গুণ 4, তাহলে কত টাকা হচ্ছে 80 টাকা। রানার কাছে কয় টাকা আছে? 80 টাকা। অথবা এই অঙ্কের আমি আরো ট্রিক্স বলে দিচ্ছি। এই টাইপ অঙ্কে একজন আরেকজনের গুণ এরকম দেওয়া আছে, এই টাইপ অঙ্কে যার কম আছে তারটা বের করতে হয় ভাগ করে, আর যার বেশি আছে তারটা বের করতে হয় গুণ করে। এখানে খেয়াল করি আমরা, এটা তো বুঝলাম যে এটা হলো কি 80 টাকা। কত টাকা? 80 টাকা। এইরকমই সেম আর একটা অঙ্ক খেয়াল করি, নিচে আমরা একটু খেয়াল করি। দেখো রানার টাকা মলির টাকার 4 গুণ। রানার টাকা মলির টাকার 4 গুণ, ঠিক আছে। এখানে কি বলেছে? মলির নিকট 20 টাকা আছে। আমি মলি না লিখে লিখলাম রানার নিকট 20 টাকা আছে। রানার নিকট 20 টাকা থাকলে 20 টাকা থাকলে মলির নিকট কত টাকা আছে? মলির নিকট কত টাকা আছে? কত টাকা আছে? খেয়াল করো দুইটা অঙ্ক কিন্তু একদম সেম, দুইটা অঙ্কই সেম, শুধু পার্থক্য কোথায় কোথায়? এইখানে লিখছি মলির টাকা, আর আমি এখানে লিখছি কার টাকা? রানার টাকা, তাই না? এখানে বের করতে হয়েছে রানার নিকট কয় টাকা আছে, আমার এখানে বের করতে বলেছি মলির নিকট কয় টাকা আছে। তার মানে উল্টা, দুইটা একই রকম মনে হইলেও কি অঙ্ক দুইটা কি বাবা? উল্টা। অঙ্ক দুইটা কি? উল্টা, ঠিক আছে, অঙ্ক দুইটা উল্টা। ওকে, তাহলে এখানে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে যার বেশি আছে তারটা বের করতে হয় গুণ করে, যার কম আছে তারটা বের করতে হয় ভাগ করে। তো এখানে খেয়াল করো, এখানে রানার টাকা বেশি মলির টাকা কম, রানারটা বের করতে বলেছে। তাহলে 4 আর 20 গুণ করে যেটা হয় সেটা আমাদের উত্তর 80 টাকা। আর এখানে খেয়াল করো আমার একই রকম, রানার টাকা বেশি মলির টাকা কম,
মলিকটা বের করতে বলেছে, যার কম তারটা বের করতে বলেছে। তাহলে এখানে এই 4 দিয়ে 20কে কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করে যেটা হবে সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, তুমি অঙ্কের সাথে একটু ক্রস চেক করো অঙ্ক হয়েছে কিনা। এখানে বলেছে রানার টাকা মলিক টাকার 4 গুণ, মলিক টাকার 4 গুণ মানে মলিক টাকার সাথে 4 গুণ করলে রানার টাকা বের হবে। মলিক টাকা 5, তার সাথে 4 গুণ করলে কত হবে, 20, মলিক টাকার সমান, সরি রানার টাকার সমান। ওকে, খেয়াল করো অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই টাইপ অঙ্ক ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাতে একটা থাকবে, সেটা বহু নির্বাচনীতে থাকুক, সংক্ষিপ্ততে থাকুক আর বড় প্রশ্নে থাকুক, যেখানেই থাকুক এই টাইপ একটা অঙ্ক তোমাদের থাকার কথা। ঐকিক নিয়মের অঙ্ক, দিন এবং জোনের অঙ্ক, দিন এবং জোনের অঙ্ক। তোমাদের ক্লাস 5-এর বইতে এরকম টাইপের অঙ্ক ছিল না, কিন্তু এই টাইপ অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন সালে মানে প্রত্যেকবারই প্রায় আসে। ঠিক আছে, সমাপনী পরীক্ষা হয়েছিল এর আগে, তখন এসেছিল, বৃত্তি পরীক্ষাতেও আসছিল এর আগে। বই যেরকম বই থাক এই টাইপ অঙ্ক দিয়ে থাকে বেশি। একটি কাজ 300 জন লোক 20 দিনে করতে পারে। 300 জন মানুষ যদি আমি একটা কাজ করতে দিই, তারা 20 দিনে করতে পারে। কাজটি 40 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে? 40 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে? তো এটা আমরা প্রথমে বড় করে সমাধান করে তোমাদেরকে বুঝাই দিই, তারপরে ট্রিক্স দেখাই দিব যাতে মুখে মুখেই তোমরা এটা সমাধান করতে পারো। আগে বড় করে বোঝো, কারণ কি অনেক সময় ট্রিক্সগুলো ভুলে যাই আমরা পরীক্ষা হলে গিয়ে আমরা ট্রিক্সগুলো ভুলে যাই। তো অন্তত আমরা যদি বড় নিয়মটা বুঝে থাকি সুন্দর করে, তাহলে কিন্তু আমরা অঙ্কটা তাও করতে পারবো, নম্বরটা সিকিউর থাকবে। ওকে, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, জোন বের করতে হবে। তো যেটা বের করতে হয় সেটা রাখি আমরা ঐকিক নিয়মে ডানে। তাহলে এখানে খেয়াল করি 20 দিনে কাজটি করতে পারবে, 20 দিনে কাজটি করতে পারবে কতজন? 300 জন। 20 দিনে কাজটি করতে পারবে কতজন? 300 জন। তাহলে অতএব একদিনে ডট দিলাম আমি, কিন্তু পরীক্ষার হলে যদি বড় কোনো অঙ্ক করা লাগে তোমরা কিন্তু ডট দিও না। 20 দিনে কাজটি করতে পারবে 300 জন, একদিনে কাজটি করতে পারবে। যে কাজটা 20 দিনে করতে 300 জন লাগে, সেই কাজটা একদিনে করতে কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে, একদিনে করতে বেশি লাগবে। এইখানে কিন্তু লজিক দিয়ে অঙ্ক করতে হয়। দিন এবং জোনের অঙ্ক আমাদের নর্মাল ভাগের নিয়মের সাথে কিন্তু মিলবে না। আমাদের নর্মাল ভাগে এখানে কি করা লাগে, এক থাকলে ভাগ করা লাগে। তো অনেকে এখানে গিয়ে ভাগ করে দিবা, কিন্তু একটু লজিক দেখাও, একটু মাথা খাটাও। এখানে খেয়াল করো 20 দিনে কাজটি করতে পারে 300 জন, 300 জন লোকের 20 দিন লাগে। আর ওই কাজটা যদি আমি একদিনে করাইতে চাই, তাহলে লোক আমার বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। কি হবে তাহলে? বেশি লাগলে কি গুণ, বেশি লাগলে কি গুণ। আর দিন এবং জোনের অঙ্কে আরেকটা জিনিস কি মাথায় সবসময় রাখবা, একদিকে কমলে আরেক দিকে বাড়বে, একদিকে বাড়লে আরেক দিকে কমবে, মানে উল্টা। দেখো এখানে দিন 20 দিন থেকে একদিনে নেমে এসেছে, দিন কমে গেছে, তাহলে জোন বেড়ে যাবে। আমরা অনেক সময় অনেক গেম বা অনেক কিছু দেখি না, একটা বাড়লে আরেকটা কমে, তো ওই রকম। বা দাড়ি পাল্লা, দেখো দাড়ি পাল্লা একদিকে বাড়াচ্ছে একদিকে নিচে নেমে যাচ্ছে, একদিকে উঁচা একদিকে নিচা, দাড়ি পাল্লা যদি দেখে থাকো। তো দিন এবং জোনের অঙ্ক বা ঐকিক নিয়মের এই অঙ্কগুলো একটা কমে গেলে আরেকটা বাড়ে। ক্লিয়ার? ওকে, মানে উল্টা। এবার কয় দিনে করতে বলেছে? 40 দিনে। 40 দিনে কাজটি করতে পারবে। খেয়াল করো এখানে দিন ছিল কত? একদিন। সবসময় উপরের লাইনের সাথে কম্পেয়ার করবা। দিন 1-এর থেকে বেড়ে 40 হয়ে গেল। দিন ছিল একদিন, বেড়ে হয়ে গেল 40 দিন, দিন বেড়ে গেল, তাহলে জোন কি? কমে যাবে। জোন কি হবে? কমে যাবে। এখন আমার একদিনে কাজটি করতে যতজন লাগবে, 40 দিন যদি আমি ধরে যদি কাজটা করাই, তাহলে অবশ্যই আমার কি লাগবে? কম লাগবে। কি লাগবে? কম লাগবে। তাহলে কম লাগলে কি হবে? ভাগ। কম লাগলে কি? ভাগ। ভাগ মানে এই 40টা নিচে আসবে। 40টা কোথায় আসবে? নিচে আসবে।
অথবা খেয়াল করি আমরা 1 থেকে 40 দিন বেড়ে গেল, তাহলে জন কমে যাবে। জন কমবে কি করলে? ভাগ করলে কমে। কি করলে কমে? ভাগ করলে। ওকে, তাহলে এখন খেয়াল করি 20 আর 40, 20 একে 20, 20 দুগুণ 40, এই 2 দিয়ে 300কে কাটলে কত হবে? 150 জন। 150 জন। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের বড় নিয়ম। এটা আমাদের কি? বড় নিয়ম। আমরা এইভাবে করতে পারবো। অঙ্ক যদি বড় অঙ্ক আসে আমরা এইভাবে করতে পারবো। কত উত্তর হলো? 150 জন। এখন এই অঙ্কটা মুখে মুখেও করা যায়, জানো? এই অঙ্কটা তুমি মুখে মুখেও করতে পারবো। মানে আমরা মুখে মুখেও এই অঙ্কটা করতে পারবো। কিভাবে? আমি তোমাদেরকে এখনই একটা কথা বললাম যে একটা আরেকটার বিপরীত, একটা বাড়লে আরেকটা কমে, আরেকটা বাড়লে অন্যটা কমে। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো 300 জন লোক 20 দিনে কাজটি করে। কয় দিনে? 20 দিনে। আর এখানে 20 দিন থেকে কত দিন হয়ে গেছে? 40 দিন। তাহলে দিন কি হয়ে গেছে? 20-এর সাথে কত গুণ করে 40 হয়েছে? 2। 20-এর সাথে 2 গুণ করলে 40 হয়। ঠিক আছে? তাহলে দিন যদি গুণ করো, জনে এসে ভাগ করো। অথবা কি? দিন ডাবল হয়ে গেছে। দিন 20 দিন ছিল, 40 দিন হয়ে গেছে। দিন ডাবল, তাহলে জন অর্ধেক হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? দিন ডাবল হয়ে গেছে, তাহলে জন কি হবে? অর্ধেক হয়ে যাবে। জন কি হবে? অর্ধেক হবে। তাহলে 300-র অর্ধেক কত? 150 জন। অ্যান্ড শর্টকাট যদি কারো মাথায় না ঢোকে, অথবা সব অঙ্কে যে এইভাবে শর্টকাট হবে মুখে মুখে, সেরকম না। তার জন্য বড় নিয়মটা শিখাই দিয়ে রাখলাম। যেভাবেই অঙ্ক আসুক তোমরা বড় নিয়মটা অ্যাপ্লাই করলে অঙ্কটা হবে। যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তখন তাকে কি বলে? সত্য মিথ্যা নির্ণয় করা গেলে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য, সত্য মিথ্যা নির্ণয় করা না গেলে সেটাকে বলি কি আমরা? খোলা বাক্য। কি বলি? খোলা বাক্য। সত্য মিথ্যা নির্ণয় করা না গেলে সেটাকে বলি আমরা খোলা বাক্য। এবং অবশ্যই খোলা বাক্যে বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক থাকবে। কি বললাম? খোলা বাক্যে বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক থাকবে। বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক থাকবে। বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক থাকবে। মনে রাখো, খোলা বাক্যে বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক। বিশেষ প্রতীক কোনগুলো? এই যে ফাঁকা ঘর, ঠিক আছে, এগুলো বিশেষ প্রতীক। অক্ষর প্রতীক কি? ক, খ, এক্স, ওয়াই, এগুলো অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক মানে অক্ষর, বিশেষ প্রতীক মানে ফাঁকা ঘর, বৃত্ত, চতুর্ভুজ, বর্গ, এই টাইপ জিনিসগুলো। 3টি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক 3 ও 5 হলে এদের গসাগু কত? ওকে, গসাগু তোমরা যদি গসাগুর ক্লাসটা আমার কাছে করো তাহলে হয়তো শিখেছো, আর যদি অন্য কোথাও করো তাহলে শিখেছো কিনা আমি জানি না। দেখো, গসাগুর আরেকটা সংজ্ঞা আছে। যারা আমার ক্লাসে 6-এ পড়ো, আমার কাছে 6-এ এখনো পড়ো যারা, তারা দেখবে যে আমরা যখন 1.3 করিয়েছি তখন এই সংজ্ঞাটা কিন্তু সুন্দর করে শিখিয়েছি। দেখো, গসাগুর আরেকটা সংজ্ঞা কি? সাধারণ মৌলিক গুণনীয়ক সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফলকে গসাগু বলে। সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফলকে গসাগু বলে। আমরা তো জানি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় যেটা, তাই না? সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা কি বড় বা বৃহত্তম সাধারণ গুণনীয়ককে আমরা কি বলি? গসাগু বলি। কিন্তু আরেকটা সংজ্ঞা আছে গসাগুর, কি? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফলকে। মানে সাধারণ মৌলিক গুণনীয়ক যদি আমরা পাই, তাদের গুণফল করলেই আমরা কি পাবো? গসাগু। তো এখানে আমাদের বলেছে সাধারণ মৌলিক গুণনীয়ক 3 ও 5। তাহলে যেটা সাধারণ মৌলিক গুণনীয়ক হবে তাদের গুণফলই হবে কি? আমাদের গুণফলই হবে গসাগু। তাহলে গসাগু কত? 15। আবারও বলছি, সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফলকে গসাগু বলে। সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফলকে কি বলে? গসাগু বলে। আর আরেকটা জিনিস শিখাই, গুণনীয়কের আরেকটা নাম কিন্তু উৎপাদক। কি বাবা?
উৎপাদক। বড় হইলে এটা কিন্তু শিখতে হবে, অনেক সময় ইউজ হয় ক্লাস 5-এও, অনেক সময় ইউজ হয় না। উৎপাদকও যেটা, গুণনীয়কও সেটা। 8 নম্বর, পিতা তার সম্পত্তির 2/3 অংশ 2 পুত্রকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পুত্র কত অংশ পাবে? প্রত্যেক পুত্র কত অংশ পাবে, তাই না? ওকে, আমি ভাগ করে দিয়েছি কত? আমি 10 টাকা দুইজনকে ভাগ করে দিলে আমি লিখবো কিভাবে? আমি 10 টাকা যদি দুইজনকে ভাগ করে দিই, আমি লিখবো কি? 10/2 = 5, ঠিক না? তাহলে পিতা কত অংশ ভাগ করে দিয়েছে? 2/3 অংশ। কতজনকে ভাগ করে দিয়েছে? কতজনকে? 2 জনকে, 2 পুত্রকে। তাহলে আমার কত অংশ ভাগ করে দিচ্ছি? 2/3 অংশ। কতজনকে? 2 জনকে। শুধু ভাগ করে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন কি করব? 2/3, আমরা তো ক্যালকুলেশনে ভাগ রাখি না, ভাগের পরিবর্তে গুণ দিই এবং যে ভগ্নাংশটা থাকে বা যে সংখ্যাটা থাকে তার বিপরীত ভগ্নাংশ বা বিপরীত সংখ্যাটা লিখি। তাহলে দেখো এখানে খেয়াল করো, 2 আর 2 কাটলে আমার কত হবে? 1/3 অংশ। তাহলে প্রত্যেক পুত্র পাবে কত? 1/3 অংশ। ঠিক আছে? পিতা তার সম্পত্তির 2/3 অংশ ভাগ করে দিয়েছে। যেটা ভাগ করে দিয়েছে কয়জনকে? 2 জনকে। তাহলে এটা আমি 2 দ্বারা ভাগ করে দিই, যা আসবে সেটাই আমাদের উত্তর। একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। ভালো কথা, বাগানের 2/3 অংশে ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগে কি করা হয়েছে? ফুল চাষ করা হয়েছে। 3 ভাগের 2 ভাগে ফুল চাষ করা হয়েছে। ঠিক আছে, আমার বাগানটা কতটুকু? বাগান হইল 20 বর্গমিটার। এটা হলো আমার মোট বাগান। মোট বাগান, বাগানের কত অংশ চাষ করা হয়েছে? বাগানের 2/3 অংশ চাষ করা হয়েছে। 2/3 অংশ, তার মানে কি? 20 বর্গমিটারের 2/3 অংশ। ওকে, আমি যদি একটু লিখে বুঝাই, দেখো ফুল চাষ করা হয়েছে, ফুল চাষ করা হয়েছে, ফুল চাষ করা হয়েছে সমান বাগানের 2/3 অংশ। বাগানের, এখন বাগানটা কতটুকু? বাগানটা কতটুকু? 20 বর্গমিটার। তাহলে বাগানের মানে বাগান হলো 20 বর্গমিটার, তাহলে লিখলাম 20 বর্গমিটারের 2/3 অংশ। 20 বর্গমিটারের 2/3 অংশ। এর আছে, এর ভেতরে একটা কি আছে? এর 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 থাকলে কি হয়? গুণ। এই যে 2/3, এখানে লিখলাম বর্গমিটার। বর্গমিটার। এখন দেখো যদি কাটাকাটি যায়, যাবে না, গেলে কি করব আমরা? ওপরের গুলো গুণ করে ওপরে লিখবো, নিচের গুলো গুণ করে নিচে লিখবো। তাহলে 20 দুগুণ কত হইল? 40। 40/3 বর্গ মিটার। এখন এটাকে তুমি ইচ্ছা করলে মিশ্র করতে পারো। মিশ্র করলে কত হবে? 13 সমস্ত 1/3 বর্গ মিটার। ঠিক আছে, 13 সমস্ত 1/3 বর্গ মিটার। ঠিক আছে, মিশ্র করো, 13 সমস্ত 1/3 বর্গ মিটার। ঠিক আছে, শেষ। রেজা 5 টাকা 50 পয়সায় একটি কলম ও 10 টাকা 50 পয়সায় একটি খাতা কিনলো। সে মোট কত টাকার জিনিস কিনলো? ও তাকে, আচ্ছা, আমাদের অনলাইন ব্যাচ একটা চালু হবে মার্চের 2 তারিখ থেকে। তো আমরা দেখতে পাচ্ছ যে আমরা কিভাবে পড়াই, বা আমাদের অনেক ভিডিও আছে, তোমরা জানো যে আমরা কিভাবে পড়াই। তো আমরা 20টা ক্লাসের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ বইটা, 5টা বই আমরা কাভার করার চেষ্টা করব। 20 দিন ক্লাস নিব। এই 20 দিনের মধ্যে আমরা কাভার করার চেষ্টা করব। চেষ্টা বলতে ইনশাল্লাহ আমরা কাভার করব। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অঙ্ক, বিজ্ঞান, বাংলা, সমাজ, ইংরেজি যা আছে সবই আলোচনা আমরা করব এবং তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করব। ঠিক আছে, আমাদের ক্লাসটা শুরু হবে রমজান মাসের জন্য বিকেল 3টায়। আমাদের ক্লাসটা রেকর্ডও থাকবে, যদি কারো সমস্যা হয় বিকেলে করতে, যে কোনো সময় তোমরা করতে পারবা। ঠিক আছে, আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা, আলাদা কোনো ফি নাই। এছাড়া আমাদের যা সাজেশন বা শিট যা কিছু আছে
সেটা তোমাদেরকে ফ্রিতেই দেওয়া হবে, কোনো টেনশন নাই। তো তোমরা যারা তোমাদের প্রস্তুতিটা আরও ভালো করতে চাও, নতুন কিছু শিখতে চাও, বা তোমাদের কোনো বিষয়ে সমস্যা সেগুলো সলভ করতে চাও, আমাদের সাথে ক্লাস করতে চাও, তাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। এবং আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড থাকবে, তোমরা যে কোনো সময় করতে পারবা, যে 3টায় করতে হবে সেরকম না। আমরা ঈদের আগে চেষ্টা করব, ঈদের আগে মিনিমাম 14-15টা ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঈদের পরে হয়তো 5-6টা নিয়ে কোর্সটা শেষ করব। ওকে, তো এটা বোঝানোর আগে আমরা একটা জিনিস বুঝাই, খেয়াল করো। 5.50 আর 5.50 টাকা, এই দুইটা পড়ার মাঝখানে আমাদের একটু একটু পার্থক্য আছে। আমরা জানি দশমিক থাকলে দশমিকের পরে অঙ্কগুলো ভেঙে ভেঙে পড়তে হয়, মানে একটা একটা করে পড়তে হয়। কিন্তু যদি একক থাকে তাহলে কিন্তু আর ভেঙে ভেঙে পড়া লাগে না। এটা আমরা পড়ি কি করে বাবা? 5 দশমিক, এটা আমরা পড়বো কি করে? 5 দশমিক, মানে কোনো একক না থাকলে ভেঙে ভেঙে পড়বো। 5.50, 5.50 এইভাবে পড়তে হয়। আর এটা আমরা কিভাবে পড়বো? 5 টাকা, মানে এটা টাকা বুঝাচ্ছে, তাহলে দশমিকের আগে টাকা এবং দশমিকের পরে টাকার থেকে ছোট একক, দশমিকের পরে কি? পয়সা। তাহলে এটা আমরা লিখবো কি? 5 টাকা 50 পয়সা, 50 পয়সা। এটা কিন্তু যদি না বুঝে থাকো তাহলে বুঝে নিও। এটা খুব সহজ আছে, যে রেজা 5 টাকা 50 পয়সা একটি কলম, 10 টাকা 50 পয়সা একটি খাতা কিনলো। মোট কত টাকার জিনিস কিনলো? মোট বললে কি করা লাগে? যোগ করা লাগে। তাহলে কি কিনেছে? কলম কিনেছে 5 টাকা 50 পয়সা, তাই না? খাতা কিনেছে কত? 10 টাকা 50 পয়সা। তো যোগ করতে হবে, এটা যেহেতু মোট বের করতে বলেছে। তো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস যেন খেয়াল থাকে, দশমিকে সোজাসুজি যেন দশমিক থাকে। ওকে, তাহলে এখন আমরা কি করব? এটা যোগ করব। 0 0 6 16 টাকা হইল। যোগ তোমরা পারবা। মনে করবো যে আমরা দশমিক নাই, দশমিকে সোজা দশমিক বসাবো আর নর্মাল যেরকম যোগ করি সেরকম যোগ করে যাব। তাহলে এটা কত হইলো? এভাবেই লিখি, এত টাকা। অথবা শুধু কেউ যদি 16 টাকা লিখো তাও হবে, দশমিকের পরে 2টা শূন্য আছে, বা শূন্যের ঘরগুলো না দিলেও হবে। সরি। গাণিতিকভাবে গড় নির্ণয়ের সূত্র অথবা শুধু গড় নির্ণয়ের সূত্র, যেটাই আসুক, গড় সমান কি? গড় সমান রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল বা সমষ্টি, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখন কেউ ওপর নিচ করেও করতে পারো, ঠিক আছে? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, ঠিক আছে? ওকে, গাণিতিকভাবে গড় নির্ণয়ের সূত্র অথবা গড় নির্ণয়ের সূত্র বললে আমরা এটা লিখবো, অথবা ওপর নিচ করে লিখলেও কিন্তু হবে ভাগের। এটা 12 নম্বর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। মাতার বয়স 38 বছর হলে 3 পুত্রের বয়সের সমষ্টি কত? আচ্ছা, মাতা ও 3 পুত্র মানে কয়জন আছে এখানে? মাতা ও 3 পুত্র মানে 4 জন। 4 জনের গড়, 4 জনের গড় 21 বছর। 4 জনের গড় 21 বছর, তাহলে মোট কত হবে? 4 দিয়ে গুণ করে দিতে হবে। কত হলো? 4 8 84। 4 জনের মোট বয়স কত? 84। 4 জনের মোট বয়স 84। সেখান থেকে মাতার বয়স বা মায়ের বয়স যেটা, সেটা কি করব? আমরা বাদ দিয়ে দিব। তাহলে 84 থেকে মায়ের বয়স বাদ দিয়ে দিলাম। 8 আছে কত? 14 6, ওকে 46। তাহলে 3 পুত্রের বয়সের সমষ্টি কত? 46 বছর। 3 পুত্রের বয়সের সমষ্টি কত? 46 বছর। যদি গড় বলে তখন এটাকে আবার 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কি করলাম? এটা মাতা ও 3 পুত্রের বয়সের গড় 21। তাহলে বয়সের গড় থেকে আমরা সমষ্টি তো বের করতে পারি। বয়সের গড় থেকে আমরা কি বের করতে পারি? সমষ্টি বের করতে পারি। তাইলে আমরা কি করলাম? মাতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, আমরা মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি 4 দিয়ে গুণ করে দিলাম, 84 বছর বের হলো।
4 দিয়ে কি জন্য, কারণ 4 জন আছে, মাতা একজন আর 3 পুত্র, মোট 4 জন, তার জন্য 4 দিয়ে গুণ করেছি 84। সেখান থেকে মায়ের বয়সটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে থাকে কার বয়স, 3 পুত্রের বয়স 46 বছর। 200 লিটারের 150% সমান কত? দেখো 200 লিটারের 150% সমান কি, 200 লিটারের পার্সেন্ট মানে কি নিচে 100, পার্সেন্ট মানে কি নিচে 100। ওকে, তাহলে এখানে কি করে লিখবো, 200 গুণ 150/100 লিটার। এখন এই যে খেয়াল করি 100 দিয়ে 200-কে কাটলে 2, তাহলে কত হইলো, 300 লিটার। ঠিক আছে, এটা হলো আমাদের বড় করে সমাধান, বা যাতে বড় করে বুঝতে পারো। এখন ট্রিক্স আছে, কিছু ট্রিক্স আছে। কোনো কিছুর পার্সেন্ট বের করতে বললে ওই দুইটা গুণ করে 100 দিয়ে ভাগ করে দিবা। কোনো কিছুর পার্সেন্ট বের করতে বললে, এখানে 200 লিটারের 150%, তাহলে 200 আর 150 গুণ করে কি করব, 100 দিয়ে ভাগ, কাটাকাটি করে যা হবে সেটাই আমাদের উত্তর 300। তাহলে উত্তর কত, 300 লিটার। তাহলে কোনো কিছুর পার্সেন্ট বের করতে বললে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদেরকে গুণ করে 100 দিয়ে ভাগ, যা উত্তর আসবে সেটাই আমাদের উত্তর। অথবা এটা কিন্তু মুখে মুখেও করা যায়, আরো করা যায়। কিভাবে, কোনো কিছুর 150% মানে কি, 150% মানে কি, 100% যোগ 50%। 100% মানে কি সম্পূর্ণ, 100% মানে কি সম্পূর্ণ, আর 50% মানে কি, আর 50% মানে অর্ধেক, 50% মানে কি অর্ধেক। তাহলে 200 লিটারের সম্পূর্ণ কত, 200 লিটারের সম্পূর্ণ 200 লিটার, আর 200 লিটারের অর্ধেক কত, 100 লিটার। কত লিটার, 100 লিটার। তাহলে কত হচ্ছে মোট, 300 লিটার। তাহলে আমরা মুখে মুখেও কিন্তু করতে পারি, এটা আমি তোমাদের লিখে দেখালাম তাই। 200 লিটারের 100% মানে কত, 200 লিটার। 200 লিটারের 50% মানে কত, অর্ধেক, 50 লিটার, 100 লিটার। তাহলে কত হলো, 300 লিটার। অথবা আমি যে নিয়মগুলো বললাম সেগুলোর যে কোনো একটা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা অ্যাপ্লাই করে তুমি অঙ্কগুলো করবা। ওকে, এবার খেয়াল করো 3/5-কে শতকরায় প্রকাশ করলে কত হবে। তাহলে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে বললে আমরা কি করব, শুধুমাত্র 100 দিয়ে গুণ করব আর বাইরে পার্সেন্ট চিহ্ন দিব, শেষ। যে কোনো সংখ্যা, 1 বলুক, 2 বলুক, 3 বলুক, 5 বলুক, যে কোনো সংখ্যা বলুক, ভগ্নাংশ বলেছে কত, 3/5। তাহলে 3/5-কে 100 দিয়ে গুণ করে শেষে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম, শেষ। এবার কি করব, কাটাকাটি করব, 5 দিয়ে 100-কে কাটলে 20, তাহলে 3 আর 20 গুণ করলে কত, 60%। কত পার্সেন্ট, 60%। ওকে, এবার আসছে হলো জ্যামিতি। উপরে যেটা দেখতে পাচ্ছি এটা কি, একটা সামান্তরিক, তাই না, সামান্তরিক, এটা একটা, ওকে, সামান্তরিক। তো আমরা জানি সামান্তরিক এবং রম্বসের বিপরীত কোণগুলো সমান, আয়ত বর্গ তো একই রকম, তো সামান্তরিক রম্বসের বিপরীত কোণগুলো কি, সমান। আচ্ছা, এখানে বলেছে ওপরের চিত্রটিতে ঘ সমান কত ডিগ্রি, ঘ মানে এটা, এই ঘটা কি, ক্ষয়ের বিপরীত না। আমি যদি একটা চিত্র আঁকাই, দেখো এখানে হলো ক, এখানে খ, এখানে গ, এখানে ঘ, কে কার বিপরীত, এখানে ক আর গ বিপরীত, মানে কোনাকুনি, এক কথায়। আর এখানে কি, খ আর ঘ বিপরীত, কোনাকুনি। তাহলে এখানে যে খ আছে, এখানে ঘ আছে, এই দুইটা বিপরীত, এবং এই দুইটা বিন্দুতে যে কোণ হয়েছে তারা কি সমান, বিপরীত কোণ সমান। তাহলে এটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটার মানও কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। মনে রাখো, এটার মান 120, মানে ওইটার মানও কত হবে, 120 ডিগ্রি হবে। আমরা জানি সামান্তরিকে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত। আচ্ছা, বৃহত্তম জ্যায়ের আরেক নাম হলো ব্যাস।
বৃহত্তম জ্যায়ের আরেক নাম কি? ব্যাস। বৃহত্তম জ্যা, ব্যাস, কেন্দ্রগামী জ্যা, তিনটা নাম। বৃহত্তম জ্যা, ব্যাস, কেন্দ্রগামী জ্যা, তিনটা নাম, তিনটা নাম। তাহলে আমার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস বের করা লাগবে। আমরা কি জানি? ব্যাস সমান ব্যাসার্ধ গুণ 2, ব্যাসার্ধ গুণ 2, ব্যাসার্ধ গুণ 2, মানে ব্যাসার্ধের সাথে 2 গুণ করলে আমরা কি পাই? ব্যাস পাই। ওকে, তাহলে 2 গুণ করতে হবে। 2.6কে 2 দিয়ে গুণ করো, 6 দুগুণ 12, 2 হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5, তাহলে কত হলো? 5.2 সেন্টিমিটার, 5.2 সেন্টিমিটার। 17 নম্বর, হিয়া 1 ঘন্টায় 3 কিলোমিটার হাঁটতে পারে। 1 ঘন্টায় কতটুকু হাঁটতে পারে? 3 কিলোমিটার। সে 2 ঘন্টায় কত মিটার হাঁটতে পারে? এই অঙ্কগুলো খুব সহজ হইলেও আমরা ইজিলি ভুল করে আসব। এখানে 100 জন যদি পরীক্ষা দেয় তাহলে দেখা গেল 50 জন ভুল করবে। কি জন্য ভুল করবে? সবাই খুব এক্সাইটেড হয়ে যাবে। কি এক্সাইটেড? আল্লাহ, 1 ঘন্টায় 3 কিলোমিটার, 2 ঘন্টায় 6 কিলোমিটার, ডাবল। আল্লাহ, 6, উত্তর 6। হ্যাঁ হ্যাঁ, উত্তর 6 কিলোমিটার, 6 কিলোমিটার, 6 কিলোমিটার। হ্যাঁ, আরে অঙ্ক শেষ। এত সহজ অঙ্ক বৃত্তি পরীক্ষায় আসছে, এটা কোনো কথা? আগে জানলে তো আরো আগে বৃত্তি পরীক্ষা দিতাম। হ্যাঁ, এরকম। তো কাহিনী হইলো যে প্রশ্ন অনেকে পড়বা না। এখানে বলেছে 3 কিলোমিটার আর এখানে বলেছে মিটার। এখানে বলেছে কি? মিটার। 1 ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় আমরা বুঝতে পারছি যে 6 কিলোমিটার, কিন্তু আমাদের তো মিটারে বের করতে বলেছে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 6 কিলোমিটার সমান কত হবে? 6000 মিটার। তাহলে আমরা 1 ঘন্টায় যাই 3 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় যায় 6 কিলোমিটার, সমস্যা নাই। কিন্তু আমাদেরকে কিলোমিটারে না মিটারে প্রকাশ করতে বলেছে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000, তাহলে 6 কিলোমিটার সমান 6000 মিটার। একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য 0.3 সেন্টিমিটার এবং প্রস্থ 0.2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য হইল 0.3, প্রস্থ কত? 0.2। এটাকে যখন আমরা গুণ করব 0.06 বর্গ সেমি। গুণটা তোমরা করে নিও, ঠিক আছে? 0.06 বর্গ সেমি। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, আবার কি এখানে কি? প্রস্থ দেওয়া আছে। এই দুইটা গুণ করে যা হবে সেটা হলো বর্গ একক। তার মানে সেন্টিমিটারে দেওয়া আছে, হবে কত? বর্গ সেন্টিমিটার। জুলাই ও আগস্ট মাস মোট কত দিনে? জুলাই ও আগস্ট মাস মোট কত দিনে? এই যে আমাদের মুষ্টি, এই যে মুষ্টিবদ্ধ করে এইভাবে অনেকে গুনতে পারো, অথবা আরেকটা ট্রিক্স ফলো করতে পারো। সেটা কি? এ জুন, এ জুন সেন, এ জুন সেন। এতে কি? এপ্রিল, এতে এপ্রিল, জুনতে জুনই হয়, সেন, সেনে সেপ্টেম্বর, সেনে, সেনে কি? সেপ্টেম্বর, আর কি? নভেম্বর, নভেম্বর। এই 4টা মাস, এই 4টা মাস 30 দিনে, এই 4টা মাস 30 দিনে। আর ফেব্রুয়ারি তো আমরা জানি 28 বা 29 দিনে। 28 বা 29 দিনে না, ফেব্রুয়ারি 28 দিনেই বলতে হবে। যদি পরীক্ষায় আসে ফেব্রুয়ারি মাস কয় দিনে, কেউ যদি লিখো 28 বা 29 দিনে, তাহলে ভুল। ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে। কত দিনে? 28 দিনে। কিন্তু প্রশ্ন যদি এরকম আসে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে, তাহলে 29 দিনে। তাহলে এখানে খেয়াল করো, এ জুন সেন, এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর, এগুলো 30, ফেব্রুয়ারি 28, বাকি সব 31। তাহলে জুলাই আগস্ট এগুলোর মধ্যে নাই, তাহলে এরা 31 করে। তাহলে জুলাই 31, আগস্ট 31, তাহলে যোগ করলে কত হলো? 62 দিনে। কত দিনে? 62 দিনে। অথবা এভাবে গুনবা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে উঁচাগুলো হইলো 31, নিচুগুলো হইলো কি? 30। ওকে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই, জুলাইয়ের পরে তো আর কিছু নাই, জুলাই উঁচা ছিল। আবার উল্টা করে এসে আগস্ট, আগস্টও উঁচা। তাহলে জুলাই আগস্ট মনে রাখবা, পরপর 2টা মাস 31 দিনে। শ্রেণী ব্যবধান কি? শ্রেণী ব্যবধান কি? দেখো, কোন শ্রেণীর
কোন শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে শ্রেণী ব্যবধান বলে। দেখো আমরা যখন হয়তো আয়তলেখ আঁকাই বা কোনো কিছু আঁকাই, তখন আমরা অথবা ট্যালির অঙ্ক যখন করি, মনে করো শ্রেণী ব্যবধান 5 থেকে 10, এটা একটা শ্রেণী। তাহলে এই শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য, সর্বোচ্চ কত 10, সর্বনিম্ন কত 5, এই দুইটার যে পার্থক্য সেটাকে কি বলি আমরা? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানের আলাদা সূত্র আছে, সেটা পরবর্তীতে আবার শেখাবো। তো আশা করছি আজকে যে 20টা আমরা সংক্ষিপ্ত বুঝাইলাম তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তো সম্পূর্ণ কোর্সটা যদি আমাদের সাথে করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা। আমরা বৃত্তি পরীক্ষার সম্পূর্ণ কোর্সটা শেষ করে দিব ইনশাআল্লাহ। ভালো হবে তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।